হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। সকাল এখন 7:30 আর আজকে দিনটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। আসলে আমার আজকে একটু ভোর ভোর ঘুম ভেঙে গেছে, তারপরে দেখছি আর ঘুমও আসছে না, যেটা হয় না সাধারণত। তো আমি উঠে পড়লাম, তারপর ওকেও ডাকলাম, ডেকে বললাম চলো একটু বেরিয়ে আসি। আজকে মনে হলো যে ওয়েদারটাও বেশ সুন্দর, যদিও রোদ ওঠেনি কিন্তু খুব সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডাও আছে। তো বললাম চলো একটু ঘুরে আসা যাক। তো বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে চলে এসেছি, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে। মাঝে মাঝে না বেশ ভালো লাগে, মানে এরকম চারিদিকে গাছপালা, তো প্রকৃতির মধ্যে হাঁটলে অনেক চিন্তা ভাবনা স্ট্রেস এমনি আলো হাওয়ায় থাকলে দূর হয়ে যায়। তো মনটা তো বেশ ফুরফুরে হয়ে গেল, মেজাজটাও বেশ ভালো হয়ে গেল। তো হেঁটে এখন বাড়ি ফিরছি আমরা। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই জায়গাটাতে। এখানে কিন্তু এর আগে কখনো আসিনি। তো যাই হোক, মেকেলেন শহরের বেশিরভাগ রাস্তায় গিয়ে পড়ে এই নদীগুলোর আশেপাশে। মানে হাঁটতে হাঁটতে আপনার ডান দিকে বা বাঁদিকে এই নদীটা পড়বেই পড়বে। আর এই নদীর পাশের বাড়িগুলো এত চমৎকারভাবে সাজানো থাকে, আমরা প্রায় ইউকি ঝুঁকি মেরে দেখি ভেতরের ইন্টেরিয়ারগুলো। আর এই নদীটা কিন্তু খুব একটা চওড়াও নয়, গভীরতাও খুব একটা নয়, মাত্র হাফ হাতের মতন হবে। তবে জলটা এত পরিষ্কার, নিচের কাদা বালি মাছ টাছ সবই দেখা যায়। তো যাই হোক, সকালবেলা উঠে এই হাঁটতে হাঁটতে এখানটা চলে আসার ডিসিশনটা বেশ ভালোই ছিল। আর এই বসন্ত পড়তে না পড়তেই নদীর মধ্যে বেরিয়ে পড়েছে ইয়ট, নৌকা, বোট। এদেশের মানুষ বোটিং করতে তো ভীষণ ভালোবাসে। সামারে তো দেখতেই হবে না, প্রত্যেক উইকেন্ডেই দেখবো সারি সারি নৌকা বোট ভেসে বেড়াচ্ছে। বোটের মধ্যে রীতিমতন পার্টি চলে এনাদের। তো যাই হোক, চলুন এবার আমরা বাড়ির দিকে যাই। আমরা এই বাড়ি ফিরলাম, ফিরে একটু ফ্রেশ হয়ে চা খেলাম। আর চাটা খেয়ে ঠিক মনটা ভরলো না জানেন, কারণ আমরা সাধারণত যে ব্র্যান্ডের চা খাই, নয় টাটা টি গোল্ড, নয় ওই বাক বকরি বলে একটা ব্র্যান্ড আছে। তো কালকে ওই এখানকার ইন্ডিয়ান স্টোরটা থেকে প্রণব ওই রেড লেভেলের যে চাটা নিয়ে এসছে, কিন্তু ঠিক ভালো না, ফ্লেভারটা কেমন একটা যেন, মানে কড়া নয়। আমরা দিনের মধ্যে দুবারই চা খাই, সকালে একবার আর বিকেলে একবার, কিন্তু সেই চাটা একটু কড়া না হলে ঠিক ভালো লাগে না। আমার ওই বেশি দুধওয়ালা চা ভালো লাগে না, কেমন একটা দুধই লাগে, গন্ধ লাগে। তো খেয়ে ঠিক মনটা ভরলো না আর কি। যাই হোক, এবার একটু ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টটা না একটু অন্যরকম। আর এটা কিছুদিন ধরে দেখছি আমি, মানে খুব ইউটিউব শর্টসে দেখছি বা ইনস্টাগ্রামেও দেখছিলাম। তো খুব ইজিলি করা যায়, মানে বাড়িতেই ইনগ্রিডিয়েন্টস সব রয়েছে। তবে আপনাদের বলছিলাম না, আমরা এখন পাউরুটি খাচ্ছি না, তো এটার জন্য পাউরুটি লাগবে। তো আমরা ওই জন্য হোল হুইট যে ভালো যে পাউরুটিগুলো, মানে হেলদি কিছুটা, সেটাই নিয়ে এসছি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও বানিয়ে খেতে পারেন। এর আগে একদিন করেছিলাম, খুব ভালো লেগেছিল খেতে, চটপট হয়েও যায়। তো চলুন আপনাদের দেখাই কিভাবে বানাচ্ছি। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমার কাছে মোটামুটি এই মশলাগুলোই রয়েছে, তো আমি এগুলোই দিচ্ছি। আর এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দইটাই হচ্ছে এই রান্নার হিরো ইনগ্রিডিয়েন্ট। তো এটা একটু বেশি করে নিতে হবে। আর দইটাকে ভালো করে প্রথমে ফেটিয়ে নেব। এই রান্নায় যা যা লাগে সবই কিন্তু বাড়িতেই থাকে, তো এই জন্যই এই রান্নাটা আমার এত পছন্দ হয়েছে। আমি মাঝে মাঝেই রান্না দেখতে থাকি ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউবে। তো যেগুলো আমি দেখি বেশ ইনগ্রিডিয়েন্টসগুলো সহজ রয়েছে, আমি সেগুলোই অ্যাটেম্প্ট করি, বেশি তামঝামওয়ালা আমি করি না খুব একটা। তো যাই হোক, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বেসন, নুন আর এই যে মশলাগুলো রেখেছিলাম এগুলো দিয়ে একটা পেস্ট মতন বানিয়ে নেবো। হলুদটা আমার বেশি পড়ে গেছে, সেজন্য পুরো হলুদ হয়ে গেছে, হলুদটা একটু কম দেবেন। তো ভালো করে এই পেস্টটা বানিয়ে নিয়ে এবার প্যানের মধ্যে আমি তেলটা দিয়ে তেলটাকে গরম করতে দিলাম। আর এই হচ্ছে আমার পাউরুটি, নর্মাল পাউরুটি দিয়েও হয়, খুবই ভালো। তো এইবার পাউরুটিটাকে এই পেস্টটার মধ্যে যেরকম বাটার লাগায় বা জ্যাম লাগায় সেরকমভাবে ভালো করে কভার করে দিতে হবে, যেরকম ডিম টোস্ট করে অনেকটা সেরকমই ব্যাপারটা। তারপর তেলের মধ্যে আমি পাউরুটিটাকে দিয়ে দিলাম, ভালো করে একটু সময় নিয়ে দুপিঠটা ভাজতে হবে। তো একটু ভাজার জন্য মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগে এক একটা ভাজতে। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। এইবার লাস্ট একটা জিনিস যেটা করতে হবে সেটা করতে হবে, একটা তড়কা বানাতে হবে, বা বলে না একটা ছক টাইপের বানাতে হবে।
সেটার জন্য আবার আমি তেল দিলাম প্যানে। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা, কারি পাতা আর সর্ষে। এই যে জিনিসটা তৈরি করছি এটা এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, তো এটার জন্যই এটা করা। আর এটা হয়ে গেলে, এটা ফুটে গেল, এবার এটাকে আমি এইটার উপরে দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আজকের ব্রেকফাস্ট। এটা কিন্তু অসাধারণ খেতে লাগে, কখনো পারলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার রান্নাবান্না কমপ্লিট, আর লাঞ্চটা এবার করে নেবো আর করে একটু বেরোবো। প্রথমে যাবো একটু ইন্ডিয়ান স্টোরে, ওখানে টুকটাক জিনিসপত্র কেনার আছে। আর তারপরে যাব আমাদের এখানকার যে কমিউনটা রয়েছে সেখানে, কমিউন বা ওই মিউনিসিপ্যালিটি অফিস যেটাকে বলে। অ্যাকচুয়ালি আমাদের এখানে তো ওয়েস্ট যেখানে সেখানে ফেলা যায় না, এটা আপনাদের অনেক আগের একটা ব্লগে বলেছিলাম যে কিভাবে এখানে ফেলতে হয়। যেমন ধরুন বায়োডিগ্রেডেবল যে প্রোডাক্টগুলো সেগুলো ফেলতে হয় ইয়েলো কালারের প্লাস্টিকে, মানে তরি তরকারির খোসা এগুলো। আর যেটা প্লাস্টিক যেগুলো সেগুলো আবার নীল রঙের একটা প্লাস্টিকে ফেলতে হয়। তো এবার সেই প্লাস্টিকগুলো আবার কিনতে হয়, যদিও ভালো এক্সপেন্সিভ, কিন্তু মানে প্লাস্টিক অনুযায়ী বেশ এক্সপেন্সিভ। তবে এক একটা রোল কিনলে 3-4 মাস মোটামুটি চলে যায়। তো সেটা কিনবো, সেটার জন্য মিউনিসিপ্যালিটি অফিসে যেতে হবে। তো যাই হোক, চলুন তাহলে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। লাঞ্চে আজকে বানিয়েছি ডাল চিংড়ি ভর্তা, আর কিচ্ছু বানাইনি। রোজ রোজ অত রান্না করতে আর ভালো লাগে না, তবে এই ডাল চিংড়ি ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু অমৃত খেতে লাগে। আমার আর প্রণবের দুজনেরই বেশ পছন্দের এটা। তো এটার রেসিপিটাও একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই হচ্ছে আজকে লাঞ্চ। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম, যাব হচ্ছে ইন্ডিয়ান স্টোর আর কমিউনে। আর দেখুন, স্প্রিং আসতে না আসতেই এই পাড়ার আরও অনেক জায়গাতেই দেখছি বাড়ির সামনের ফুটপাথের এই টাইলস তুলে তার মধ্যে মাটি ফেলে বিভিন্ন ধরনের ফুলের গাছ, হার্বস এগুলোকে পুঁতেছে। আবার সময় করে সেগুলোর সামনে বোর্ডও লাগিয়ে রেখেছে কোন গাছ বা কি হার্বের গাছ সেগুলো জানানোর জন্য। তো এটা কিন্তু বেশ সুন্দর একটা উদ্যোগ। বাড়ির ভেতরে তো গাছ লাগানোই হয়, বাড়ির সামনেও এই ফুটপাতে এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার দেখতে, কারণ বৃষ্টি হলে মাটির ভেতরেও তো জল ঢোকার দরকার আছে। তো যাই হোক, চলুন যাওয়া যাক। প্রথমে এলাম ইন্ডিয়ান স্টোরে, আর এই দেখুন কত বড় কাঁঠাল এসছে, আমও এসছে। আমের দাম জিজ্ঞেস করলাম, মোটামুটি এক একটা 250 টাকা করে মতন পড়বে। পেঁপে আছে, এইদিকে বোধহয় পেয়ারা। এটা এইসব দিকে আমার খুব একটা কোনো আগ্রহ নেই, এই আম কাঁঠালের প্রতি যত লোভ। আমগুলোর দাম বেশি হলেও খেতে কিন্তু খুব মিষ্টি হয়, আগের বছর খেয়ে দেখেছি। আর কাঁঠালটার দাম বলছে কেজি প্রতি 14 ইউরো, মানে ধরুন ওই 1300 টাকা কেজি। তবে এই এত বড় 10 কেজির কাঁঠাল বাড়িতে নিয়ে গিয়ে তো কোনো লাভ নেই, কারণ প্রণব তো খাবে না, আর আমাকে যদি এত বড় কাঁঠাল খেতে আর দেখতে হবে না। যদি পরে এরা কেটে বিক্রি করে তখন না একটা অ্যাটেন্ড নেওয়া যাবে। চলে এসেছি আমরা কমিউনে, আর এখানে এসেই প্রথমে এই মেশিনগুলো থেকে টোকেন নিতে হয় যাতে লম্বা লাইন পড়লে বিশৃঙ্খলা না হয়। আর এই দেখুন, এখানে রয়েছে কিড জোন, বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে যাতে ওরা এখানে এসে বোর না হয়। আর এই হচ্ছে ফটো বুথ, এটা অটোমেটিক ফটো বুথ, এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতন ফটো নিজেই তুলে নিতে পারবেন। আর এইখানে দেখুন বিভিন্ন ধরনের লিফলেট রয়েছে। প্রণব ওখানে গেছে ওই যে প্যাকেট কিনতে। এদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশনও পাওয়া যায়, আর প্রচণ্ড হেল্পফুল হন, কখনোই না বলেন না কোনো কিছুতে। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের লিফলেট রয়েছে। আসলে এদেশের তো বাইরের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসেন, প্লাস এখানে যারা থাকেন এখানকার বাসিন্দা তাদের জন্য বিভিন্ন ধরনের যে সোশ্যাল ওয়ার্ক হয় এখানে, বা ধরুন এই যে ময়লা ফেলার পদ্ধতি বলুন, মানে কোনটা কোন দিন কি ফেলা হবে ময়লা, সেইগুলোর ইনফরমেশান থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় বাচ্চাদের জন্য, বৃদ্ধদের জন্য, প্লাস ল্যাঙ্গুয়েজ অনেকে শেখেন, ডাচ বা ফ্রেঞ্চ, সেগুলো কোথায় শেখানো হতে পারে, এই সমস্ত কিছু ইনফরমেশান আপনি কিন্তু এইখানে পেয়ে যাবেন। তো আপনার যেটা জানার দরকার সেটা ওনাদের জিজ্ঞেস তো করতেই পারবেন, প্লাস এখান থেকে লিফলেট নিয়ে গেলে আপনি আরামসে বাড়িতে বসে সেগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমরা বেরিয়ে এলাম, আমাদের যেটা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। সময় নামলো বৃষ্টি, বেশ জোরেই বৃষ্টিটা নামলো। যেখানে যেটা দরকার সেটা ভগবান কিছুতেই দেবে না। এখানে এখন বৃষ্টির দরকার নেই, এখানেই যখন তখন বৃষ্টি। দেশে এখন ফোন করলেই শুনছি হাহাকার, বৃষ্টি নেই, গরমে অবস্থা খারাপ, তার মধ্যে আবার শুনছি এবছর প্রচণ্ড লোডশেডিংয়ের দাপট।
তো এই বৃষ্টিটা যদি ভগবান ওখানে একটু দিয়ে দেয় তাহলে তো মানুষজন একটু শান্তি পায়। তো যাই হোক, এই পাড়ার মধ্যে না প্রচুর ভাড়া আসে যাওয়া করে, তো সেই জন্য এই যে গাড়িগুলো দেখছেন এগুলো দিয়ে আসবাবপত্র ওঠানামা করা হয়। তো এই পাড়াতে যেহেতু প্রচুর ভাড়াটে আসা যাওয়া করে, তো এই গাড়িগুলো দেখি আজকাল এখানেই দাঁড়িয়ে থাকে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।